হ্যালো ফ্রেন্ডস, তো আমি আবার এসে গেছি আরেকটা ভিডিও নিয়ে। কাইন্ডলি আমার চ্যানেলটা আবার বলছি, বারবার বলছি যে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর যদি খারাপও লাগে সেটাও বলবেন, আমি আমার নিজেকে শুধরোবার চেষ্টা করব। তো আগের ভিডিওটায় অনেকে অনেক কমেন্ট দিয়েছে, তাতে আমার খুব ভালো লাগলো, আমাকে আমার বন্ধুরা হেল্প করেছে আমাকে রেকটিফাই করতে। সো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দেম। তো আমি আজকে যেটা শুরু করতে যাব, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের আগে ফার্স্ট পার্টে আমি অনেকটাই বলে দেওয়ার চেষ্টা করেছি, ইন্ট্রোডাক্টরি পার্টগুলো। তো এইবার যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে দুটো মেকানিক্সকে আমি এর মধ্যে আনতে চাইছি, যে ক্লাসিক্যাল মেকানিক্স আর কোয়ান্টাম মেকানিক্স। তো প্রথমে আমি যদি ক্লাসিক্যাল আর কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে থেকে ক্লাসিক্যাল মেকানিক্সকে চুজ করি, তাহলে ক্লাসিক্যাল মেকানিক্সের যে স্ট্যাটিস্টিক্সটা আছে, যে স্ট্যাটিস্টিক্সটা ক্লাসিক্যাল পার্টিকেলগুলো মেনে চলে, সেইগুলো হচ্ছে সেটা হচ্ছে এমবি স্ট্যাটিস্টিক্স, যেটা হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে এমবি স্ট্যাটিস্টিক্স। তো আজকে আমি আমার এই এপিসোডে, এই ভিডিওতে আমি এমবি স্ট্যাটিস্টিক্সটা পুরোটা কভার করার চেষ্টা করব। তো বেসিক ফিচার প্রথমেই আমি আসবো যে এমবি স্ট্যাটিস্টিক্সের বেসিক ফিচারগুলো কি। বেসিক ফিচার মেনলি হচ্ছে এই যে আমরা যদি কোনো কোয়ান্টাম পার্টিকেল যখনই আমাদের মাথায় আসে, তখন মাথায় দুটো জিনিস আসে। এক নম্বর হচ্ছে সে হাইজেনবার্গসের আনসার্টেনটি প্রিন্সিপাল মেনে চলবে, আর দু নম্বর হচ্ছে সে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে চলবে। ক্লাসিক্যাল পার্টিকেলের মধ্যে এইটাই ব্যাপারটা থাকে যে এই দুটোর কোনোটাই ক্লাসিক্যাল পার্টিকেল মেনে চলবে না। অর্থাৎ যে সমস্ত পার্টিকেলগুলো ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স মেনে চলে, অর্থাৎ ক্লাসিক্যাল পার্টিকেলস ডাজ নট ওবে classical particle do not obey the Heisenberg's uncertainty principle and the Pauli's exclusion principle. ওকে, তো এখানে একটা আইসোলেটেড গ্যাস সিস্টেম নেওয়া হয়, মেনলি ডাইলুট গ্যাস ইউজ করা হয়। আর ডাইলুট গ্যাস ইউজ করার ফলে এখানে কি হচ্ছে না, এর অনেক লিমিটেশন আছে, সেগুলো পরে আসবো। তো এই ডাইলুট গ্যাস আসে, এবং এর ফলে কি হয় না, এর দুটো বৈশিষ্ট্য আমরা দেখতে পারি, দুটো ফিচার আমরা দেখতে পারি। এক নম্বর হচ্ছে এর নাম্বার অফ পার্টিকেল সবসময় কনস্ট্যান্ট হয়। নাম্বার অফ পার্টিকেল সবসময় কনস্ট্যান্ট হয়। কেন হয় না, এগুলো ইন্টারঅ্যাক্ট করে না। অর্থাৎ নন ইন্টারঅ্যাক্টিং পার্টিকেলের ক্ষেত্রে কি হচ্ছে, আরো একটা জিনিস কনসেপ্ট হয়, সেটা হচ্ছে টোটাল এনার্জি। সেটা হচ্ছে সামেশন অফ এনআই ইআই। ওকে, তো এই দুটো জিনিস প্রথমে। আর দ্বিতীয়ত সেটা হচ্ছে যে পার্টিকেলগুলো স্পিনলেস আইডেন্টিফাইয়েবল, আর থার্ডলি এটা হচ্ছে ডিস্টিংগুইশেবল। ওকে, এই তিনটে জিনিস আছে। আর যেহেতু বললাম যে এই ক্লাসিক্যাল পার্টিকেলগুলো হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল আর পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে চলে না, তার কনসিকুয়েন্সেস অনুযায়ী হচ্ছে যে হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল না মেনে চলার জন্য এর কোনো মাল্টিপ্লিসিটি নেই। আর পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে না চলার জন্য এদের কোনো কে ঘরে কি থাকবে তার কোনো প্রায়োরিটি বা প্রবাবিলিটি সেটা নির্দিষ্ট কিছু নয়। অর্থাৎ কি হয় না, প্রত্যেক সেম ডিজেনারেট স্টেটে থাকার জন্য প্রত্যেকের প্রবাবিলিটি সেম। তো এই কটা হচ্ছে এর বেসিক ফিচার এমবি স্ট্যাটিস্টিক্স যে সমস্ত পার্টিকেলগুলো মেনে চলে। তো এবার আসবো থার্মোডাইনামিক প্রবাবিলিটি বা স্ট্যাটিস্টিক্যাল কাউন্ট। এমবি স্ট্যাটিস্টিক্যাল কাউন্ট, ওকে, বা থার্মোডাইনামিক প্রবাবিলিটিও বলা হয় একে, থার্মোডাইনামিক প্রবাবিলিটি।
এটা কি করব কি না, থার্মোডাইনামিক প্রবাবিলিটি সবসময় কি ধরা হয় না, সেটাকে বলা হয় ডাব্লিউ দিয়ে ডিনোট করা হয়। মনে করি একটা সিস্টেমে এন সংখ্যক পার্টিকেল রয়েছে, সেগুলোকে আমি যদি নোটিফাই করি এরকম N1 N2 N3 ডট 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 Ni, এরকম পার্টিকেলস আছে, আর প্রত্যেকের এনার্জি EI E2 E3 ডট 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 EI, ওকে, পার্টিকেল আছে। এইবার n সংখ্যক পার্টিকেলকে আমি ইনটু কনসিডারে নেব, ni সংখ্যক পার্টিকেল রয়েছে, আমি n সংখ্যক পার্টিকেলকে আমি কনসিডারে নেব। সরি, n সংখ্যক পার্টিকেল রয়েছে, তার মধ্যে থেকে আমি ni সংখ্যক পার্টিকেলকে আমি কনসিডারে নেব। তাহলে আমি কিভাবে সেটাকে কনসিডার করব? n সংখ্যকের মধ্যে থেকে মনে করি 10টার মধ্যে থেকে আমাকে 7টা বাঁচতে হবে, তাহলে n সংখ্যক পার্টিকেলের থেকে আমাকে ni সংখ্যক পার্টিকেল আমাকে নিতে হবে। সেইটা হচ্ছে তার প্রবাবিলিটি হচ্ছে W1। W1টা কিসের কত সমান হবে না, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n1 ফ্যাক্টোরিয়াল n2 ফ্যাক্টোরিয়াল ডট 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 ni ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে যদি পরিষ্কার করে লেখা যায় n ফ্যাক্টোরিয়াল, এটাকে মাল্টিপ্লিসিটি বলে, সামেশন হলে সিগমা ইউজ হয় আর এটা পাই ইউজ হচ্ছে, ঠিক এইরকম আসবে। I equal to 1 to n, এটা হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস chosen from the number of particles on the system, ওকে। তো এইবার আমি ধরে রাখছি যে GI সংখ্যক ঘর আছে, যে n সংখ্যক পার্টিকেলের মধ্যে থেকে ni সংখ্যক পার্টিকেলকে চুজ করা হয়েছে এবং GI সংখ্যক ঘরের মধ্যে তাদেরকে আবদ্ধ করা হবে। তো ঘরের মধ্যে আবদ্ধ করার প্রবাবিলিটি কত হবে? ঘরের মধ্যে আবদ্ধ করার প্রবাবিলিটি হবে W2 equal to GI to the power ni, পাই আই আছে, ওকে। তাহলে এবার আমরা দেখব টোটাল প্রবাবিলিটি। টোটাল প্রবাবিলিটি W ইকুয়াল টু হচ্ছে W1 ইন্টু W2, যেটা আগের দিন আমরা সেই ম্যাক্সওয়েলস থিওরেম প্রুফ করার সময় দেখেছিলাম। তাহলে এখানে W1 ইন্টু W2 কত হবে? W1 কত ছিল? n ফ্যাক্টোরিয়াল বাই পাই আই এন আই ফ্যাক্টোরিয়াল, আর এইটা ছিল পাই আই জি আই এন আই, জি আই টু দি পাওয়ার এন আই। তাহলে এটাকে যদি একটু সিম্পলিফাইড ফর্মে লেখা যেতে পারে, সেটাকে হচ্ছে যে n ফ্যাক্টোরিয়াল পাই আই জি আই টু দি পাওয়ার এন আই বাই এন আই ফ্যাক্টোরিয়াল। এইটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে থার্মোডাইনামিক প্রবাবিলিটি অফ দ্য সিস্টেম। এইবার যেটা যাব সেটা হচ্ছে মোস্ট প্রবাবল ডিস্ট্রিবিউশন। তো এবার যেটা যাব সেটা হচ্ছে মোস্ট প্রবাবল ডিস্ট্রিবিউশন, ওকে। তো মোস্ট প্রবাবল ডিস্ট্রিবিউশন হচ্ছে, আমি এই ইকুয়েশনটা আমি জানতাম টোটাল থার্মোডাইনামিক প্রবাবিলিটি, এর বোথ সাইডে আমি ন্যাচারাল লগ নিয়ে নিলাম, তাহলে ln w ইকুয়াল টু হয়ে যাবে ln n ফ্যাক্টোরিয়াল, পাইটা সামেশন হয়ে যাবে, কারণ গুণ থাকলে সেটা লগ নিতে গেলে সেটা যোগ হয়ে যায়, ni summation of ni ln gi minus ln ni factorial, ওকে। তো আগের দিন একটা অ্যাপ্রক্সিমেশন বলেছিলাম, সেটা হচ্ছে স্টার্লিংস অ্যাপ্রক্সিমেশন। সেটা কি ছিল না, যদি ln n ফ্যাক্টোরিয়াল থাকে তার ভ্যালু আসবে nln মাইনাস n। এই অ্যাপ্রক্সিমেশনটাকে আমি এবার এই ইকুয়েশনে ইউজ করব। ln n ফ্যাক্টোরিয়াল আছে,
তাহলে এটা যাবে হচ্ছে ক্যাপিটাল এন ln n মাইনাস n প্লাস এটা যেমন আছে এটা থেকে যাবে, আর এটা আছে এটাকে ভাঙতে হবে, ni ln i মাইনাস আছে প্লাস হয়ে যাবে ni। নেক্সট স্টেপে যাব, n ln n মাইনাস n প্লাস ni ln gi সরি মাইনাস ni ln ni প্লাস এটা n হবে, কারণ সামেশন অফ ni পার্টিকেলস, i সংখ্যক পার্টিকেলের ni সংখ্যক পার্টিকেল যোগ হলে টোটাল n পার্টিকেল পাবো, তাহলে এই প্লাস n আর এই মাইনাস n ক্যান্সেল আউট হয়ে যাবে, দিয়ে শেষমেশ যেটা করে থাকবে ক্যাপিটাল N ln n প্লাস ni ln gi মাইনাস ni ln i। ওকে, তো এইবার জানি যে মোস্ট প্রবাবল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সিস্টেমটার এনট্রপি সব থেকে ম্যাক্সিমাম হবে। এনট্রপি মানে এবার আমরা বোলজম্যান থিওরেম থেকে কি জানতাম না, কে ln w, কে এখানে বোলজম্যান কনস্ট্যান্ট আর w হচ্ছে থার্মোডাইনামিক প্রবাবিলিটি, তাহলে এনট্রপি ইকুয়াল টু কে ইকুয়াল টু ln w, রাইট? আর এখানে আমরা কত পেয়েছিলাম, এটা ln w এর ভ্যালু পেয়েছিলাম, তাই তো? ln w এর ভ্যালু পেয়েছি, তো এইবার কি করব না, ম্যাক্সিমাম ভ্যালুর জন্য আমরা কি জানি, ডেরিভেটিভ ইকুয়াল টু 0, ডেল্টা এস ইকুয়াল টু 0, এটা করতে পারলে এটা মানে হচ্ছে ম্যাক্সিমাম, তখন তার মানে কি বলবো, ডেল্টা ln w ইকুয়াল টু 0, এটা হচ্ছে ম্যাক্সিমাম যেটা কনসিডার করা হচ্ছে। তাহলে ln w উপরে বোথ সাইডে যদি আমি ডেল্টা নিই, ডিফারেন্সিয়েট করি, তাহলে ডেল্টা ln w ইকুয়াল টু হচ্ছে ডেল্টা অফ n ln n প্লাস এটা সামেশন আছে ln gi মাইনাস ln ni এবার সামেশন অফ ডেল্টা ni ইকুয়াল টু 0। এখন আমরা জানি ডেল্টা n ইকুয়াল টু 0 হয়, টোটাল নাম্বার অফ পার্টিকেল কনস্ট্যান্ট থাকে, তাহলে ডেল্টা n 0, তাহলে এই টোটাল টার্মটা 0 হয়ে যাবে, তাহলে শেষমেশ পড়ে থাকবে সেটা হচ্ছে ln gi মাইনাস ln ni ইনটু ডেল্টা ni সামেশন ইকুয়াল টু 0। এবার যেটা করব সেটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম দুটো অ্যাজিউম করব, আলফা আর বিটা মনে করি দুটো কনস্ট্যান্ট টার্ম, দুটো ইভ্যালুয়েটও করব। তো আমরা দুটো কন্ডিশন জানতাম যে সামেশন অফ ni সামেশন অফ ডেল্টা ni ইকুয়াল টু 0, এর সাথে আলফা গুণ করব, আর সামেশন অফ ei ডেল্টা ni ইকুয়াল টু 0, এর সাথে বিটা গুণ করব। এই দুটো গুণ করে আমি এই ইকুয়েশনে পুট করব, তাহলে কত আসবে, তাহলে এটা আসবে ln gi মাইনাস ln ni প্লাস করে দিচ্ছি প্লাস আলফা প্লাস বিটা, প্লাস নয় প্লাস মাইনাস যাই ধরি একই ব্যাপার, 0ই হবে, কিন্তু মাইনাস ধরলে সুবিধা আছে। ইন্টু ডেল্টা ni ইকুয়াল টু 0। তো এখন যেটা দেখছি যে ডেল্টা ni সামেশন অফ ডেল্টা ni এই পার্টটা ইকুয়াল টু 0, সেটা এর এফেক্টটা এখানে সেরকম কার্যকর হচ্ছে না, তাই আমি ln gi মাইনাস ln ni মাইনাস আলফা মাইনাস বিটা ei এইটাকে ইকুয়াল টু 0 ধরে নিলাম।
এবার কি করব না, লগারিদম জিআই বাই মাইনাস আছে তাই জিআই বাই এনআই হয়ে যাবে, আর এদিকে যদি নিয়ে আসি এটা আলফা প্লাস বিটা ইআই হয়ে যাবে। এবার যদি এলএনটাকে ওইদিকে নিয়ে যাই জিআই বাই এনআই করি, তাহলে এটা আসবে ই টু দি পাওয়ার আলফা প্লাস বিটা ইআই। এটাকে যদি রেসিপ্রোকাল ইনভার্স করে নিয়ে এনআই বাই জিআই করি, তাহলে আসবে 1 বাই ই টু দি পাওয়ার আলফা প্লাস বিটা ইআই। এইটাই হচ্ছে এফ অফ ই। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন, ডিস্ট্রিবিউশন ফাংশন অফ ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্যাল পার্টিকেল, বা পার্টিকেলের সেই যেই পার্টিকেল ম্যাক্সওয়েল বোলজম্যান মানে ক্লাসিক্যাল পার্টিকেলের ডিস্ট্রিবিউশন ফাংশন এইটা। তো এটা হচ্ছে এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন, যে এনআই সংখ্যক পার্টিকেল জিআই স্টেটে এইভাবে ডিস্ট্রিবিউট হয়, এনআই সংখ্যক ক্লাসিক্যাল পার্টিকেল জিআই সংখ্যক ডিজেনারেট স্টেটে ঠিক এই ডিস্ট্রিবিউশন ফাংশন মেনে এই রুল ফলো করে ঘরগুলো ভর্তি করে বা ডিজেনারেট স্টেটগুলো ভর্তি করে। ওকে, এটাই হচ্ছে। আর প্রত্যেকটা পার্টিকেল স্পিনলেস, ডিস্টিংগুইশেবল আর আইডেন্টিফাইয়েবল। পাউলিস এক্সপ্লোশন আর হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল কিছুই মেনে চলে না এই পার্টিকেলগুলো। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন। এবার আলফা আর বিটা এর আমি ইভ্যালুয়েশন করব। তো এখান থেকে কি পাচ্ছিলাম না, ই আলফা মাইনাস বিটা যদি মাইনাস রাখতাম তাহলে কি আসতো ব্যাপারটা না, জি আই এন আই আসতো, তাই তো? ঠিক আছে, তো এখন তাহলে এনআই কত পাবো? এনআই পাবো হচ্ছে জিআই জিআই ই টু দি পাওয়ার মাইনাস আলফা মাইনাস বিটা ইআই পাবো এটা, তাই তো? এবার তাহলে যদি বোথ সাইড সামেশন নিই তাহলে আমি টোটাল এনটা পেয়ে যাব, এনআই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস আলফাটা আমি বার করলাম বাইরে সামেশনের জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইআই, কারণ আই তো এখানে আলফাতে তো আই নেই, তাহলে আইটাকে সামেশনের বাইরে আলফাটাকে বার করাই যেতে পারে। ই টু দি পাওয়ার মাইনাস আলফা পাবো, আর এই টোটাল সামেশনের মধ্যে যে জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইআই আছে এইটাকে বলা হচ্ছে জেড, যেটাকে বলা হয় পার্টিশন ফাংশন। জেড হচ্ছে পার্টিশন ফাংশন, পার্টিশন ফাংশন, বা এটাকে বলা হয় সাম অফ স্টেটস, সাম অফ স্টেটস। তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার মাইনাস আলফা ইকুয়াল টু হচ্ছে এন বাই জেড, ই টু দি পাওয়ার আলফা তাহলে পেয়ে যাচ্ছি জেড বাই এন, তাহলে আলফা ইকুয়াল টু হচ্ছে এল এন জেড বাই এন। এখান থেকে আলফা ক্যালকুলেট করে নেওয়া যাবে, পার্টিশন ফাংশন আর নাম্বার অফ পার্টিকেল, টোটাল নাম্বার অফ পার্টিকেল জানা থাকলে আমি এবার আলফা এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারবো। সো আলফা কনস্ট্যান্টটা পেয়ে গেলাম, এবার আমি বিটার ভ্যালু বার করবো। বিটার ভ্যালু বার করার জন্য আমাকে আবার সেই ইকুয়েশনটা লিখতে হবে, এল এন ডাব্লিউ ইকুয়াল টু এন এল এন 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 এল এন এন মাইনাস এন আই এল এন এন আই প্লাস এন আই এল এন জি আই। ওকে, তো এইখানে একটা জিনিস আমি বলতে চাই, সে জিনিসটা হলো এইরকম, যে আগে একটা ইকুয়েশনে ঠিক এরকম লেখা হয়েছিল কি যে n equal to e to the power minus alpha summation gi e to the power minus beta ei লেখা হয়েছিল নিশ্চয়ই, পার্টিশন ফাংশন সেটা দিয়ে লেখা, তাই তো? সেখান থেকে ডিস্ট্রিবিউশন ফাংশন কি লেখা যেত? ডিস্ট্রিবিউশন ফাংশন কি লেখা যেত? ni বাই gi, ni বাই gi লেখা যেত তো। ni বাই gi টা কি লেখা যেত? n বাই z
ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইআই লেখা যেত তো, না আলফা লেখা যেত? আলফা লেখা যেত, না সরি বিটা ইআই লেখা যেত। ওকে, লেখা যেত। তো এইবার আমি এন আইটা দেখবো, এন আইটা কত হচ্ছে, এন বাই জেড জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইআই। তাহলে এলএন এন আই কত, লগ নিতে গেলে কি হবে, এলএন এন মাইনাস এলএন জেড প্লাস এলএন জি আই মাইনাস বিটা ইআই, তাই তো? এই ভ্যালুটা এলএন আই এন আইটা আমি এখানটা বসিয়ে দেবো। তাহলে পাবো এন এলএন এন মাইনাস সামেশন অফ এন আই ইন্টু এলএন এন মাইনাস এলএন জেড প্লাস এলএন জিআই মাইনাস বিটা ইআই প্লাস এনআই এলএন জিআই। দুটো ক্ষেত্রেই সামেশন আই হবে। এবার যেটা করব, রিডিউস করব, আর কিছুই করব না। আর কি করব, এলএন এন এলএন এন, এবার এর সাথে গুণ করে দেব সামেশন অফ এন আই এলএন এন, বুঝতেই পারা যাচ্ছে এই দুটো কেটে যাবে, মাইনাস মাইনাসে প্লাস সামেশন অফ আই এন আই এলএন জেড মাইনাস সামেশন অফ এন আই এলএন জিআই, এটাও কেটে যাবে, দেখেই বোঝা যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস বিটা সামেশন, সামেশন থেকে বিটাটাকে বার করে নিলাম এনআই ইআই, আর যেটা ছিল সেটা হচ্ছে এটাই থেকে যাবে। তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল, আর এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। এটা সামেশন অফ আই এন আই আর লিখছি না, টোটাল এন হয়ে যাবে, সেম সেম থেকে যাবে। তাহলে শুধু পড়ে থাকবে এইটা টার্মটা আর এই টার্মটা। ওকে, তাহলে এলএন ডাব্লিউ ইকুয়াল টু সামেশন অফ এন আই এলএন জেড প্লাস বিটা ইন্টু সামেশন অফ এনআই ইআই। তো এনআই ইআই প্রত্যেক সামেশন, এটা কি টোটাল এনার্জি পাচ্ছি না সিস্টেমটার? পাচ্ছি তো টোটাল এনার্জি, আর টোটাল নাম্বার অফ পার্টিকেল। তাহলে এটা আসবে এন এলএন জেড প্লাস বিটা ইউ, ইউ বি দ্য টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম। তাহলে এবার এন্ট্রপি কত হবে, এন্ট্রপি ইকুয়াল টু এস কে এলএন ডাব্লিউ, তাহলে এন কে এলএন জেড প্লাস কে বিটা ইউ, এইটা হচ্ছে টোটাল এন্ট্রপি। এবার আমরা জানি টেম্পারেচার ইনভার্স 1/T ইকুয়াল টু ডেল এস বাই ডেল ইউ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। ওকে, তাহলে এটা পাবো কত, ডেল এস, আমি যদি ইউ এর রেসপেক্টে এটাকে ডেরিভেটিভ করি কনস্ট্যান্ট ভলিউমে, এন কে দুটোই তো কনস্ট্যান্ট, এলএন জেড কে ডিফারেন্সিয়েট করব, একবার করব এরকম ডেল্টা জেড বাই ডেল্টা বিটা দুটোই ভি, আর ডেল্টা বিটা বাই ডেল্টা ইউ কনস্ট্যান্ট ভি, আর একটা কে বিটা ইউ আছে, তাই তো? কে তো কনস্ট্যান্ট, বোলজম্যান কনস্ট্যান্ট, কে বিটা ইউটাকে তো ডেরিভেটিভ করেই দিয়েছি, তাহলে কে বিটা পেলাম, আর একটা কি পাবো, আরেকটা পাবো হচ্ছে কে ইউ ডেল্টা বিটা বাই ডেল্টা ইউ কনস্ট্যান্ট ভলিউম। ওকে, ঠিক আছে। এবার আমরা জেড কত জানি, পার্টিশন ফাংশন সামেশন অফ আই জি আই ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইআই।
তাই তো। এইবার আমি যদি জেড কে বিটার রেসপেক্টে ডেরিভেটিভ করি এট কনস্ট্যান্ট ভলিউম, দেন আই উইল গেট কত পাবো, মাইনাস ইআই ফিরে পাবো, মাইনাস ইআইটা আসবে আর বাকি যা থাকার সেম থেকে যাবে। অর্থাৎ মাইনাস ইআই ইন্টু জেড মাইনাস জেড ইআই। এখন আমরা কি জানি না, টোটাল এনার্জি ইউ ইকুয়াল টু সামেশন অফ ইআই এনআই, তাই তো। তাহলে আমি এখানে সামেশন অফ ইআই পেয়ে যাবো কত, ইউ বাই এন, তাহলে এটা মাইনাস জেড ইউ বাই এন, এটা আমি পেয়ে গেলাম ডেল জেড বাই ডেল বিটা তার অ্যাট কনস্ট্যান্ট ভলিউমে, কনস্ট্যান্ট ভলিউমে এইটুকুর টার্মটা আমি পেয়ে গেলাম। এবার এটাকে আমি এখানে পুট করব, 1/t ইকুয়াল টু এন কে, ডেল জেড ডেল বিটার জায়গায় বসবে মাইনাস জেড ইউ বাই এন ইন্টু ডেল্টা বিটা বাই ডেল্টা ইউ at constant volume plus k beta plus k u del beta by del u at constant v। তাহলে এটা পাবো 1/t equal to n কেটে যাবে, পরে থাকবে মাইনাস z আছে, সরি ফার্স্টে এখানে একটা জেড ছিল কারণ লগারিদম ছিল, লগারিদমকে ডিফারেন্সিয়েট করতে গেলে ডিজেড বাই জেড পেতাম, তাই এটাকে এরকম করা হয়। এটা নিচে একটা জেড ছিল, সেটা এটা দিয়ে জেড ক্যান্সেল আউট হয়ে যাবে, মাইনাস কে ইউ পাবো ইন্টু ডেল্টা বিটা ডেল্টা ইউ কনস্ট্যান্ট ভি পাবো, কে বিটা প্লাস পাবো কে ইউ ডেল বিটা বাই ডেল্টা ইউ তার ভি কনস্ট্যান্ট। তাহলে এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে পরে থাকবে কে বিটা, তাহলে বিটার ভ্যালু পেয়ে যাব 1/kt, 1 বোল্টজম্যান কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই টেম্পারেচার। তো এতদূর অবধি যেটা বললাম যে ম্যাক্সওয়েল বোল্টজম্যান ডিস্ট্রিবিউশনের ডিস্ট্রিবিউশন ফাংশন, তার পার্টিশন ফাংশন, এইগুলো নিয়ে আলোচনা করলাম। তো আজকে যেই আর সময়টুকু বেঁচে আছে তার মধ্যে বাকি অনেক যেগুলো রয়েছে অ্যাপ্লিকেশন, এই পার্টিশন ফাংশনের অনেক অ্যাপ্লিকেশন আছে, তার ভ্যালু তাকে ইভ্যালুয়েট আরও করতে হবে, সেইটা আছে, সেগুলো নেক্সট ভিডিওতেই করার চেষ্টা করব, কারণ এই ভিডিওতে আর করার মতো সময় নেই। আজকে জাস্ট এইটুকু বলে রাখি যে ম্যাক্সওয়েল বোল্টজম্যান ডিস্ট্রিবিউশনের লিমিটেশন আছে, কারণ ক্লাসিক্যাল মেকানিক্স, ক্লাসিক্যাল পার্টিকেল সব জায়গায় সব এই ডিস্ট্রিবিউশন দিয়ে সব কিছু উদ্ধার করা সম্ভব হয় না। কেন হয় না বলতে গেলে বলবো যে প্রথমত আমি বলেছিলাম যে এটা ডাইলুট গ্যাস সিস্টেম, আইসোলেটেড গ্যাস সিস্টেম, আইসোলেটেড ডাইলুট গ্যাস সিস্টেমে এই ডিস্ট্রিবিউশনটা অ্যাপ্লাই করা যেতে পারে। তার ক্ষেত্রে কি হয়, দুটো পার্টিকেলের মধ্যে যেহেতু ডাইলুট গ্যাস, তাহলে দুটো পার্টিকেলের মধ্যে ডিস্টেন্সটা খুব বেশি হয়, ডিস্টেন্স বেশি হওয়ার জন্য তাদের মধ্যে ইন্টারাকশন কম হয়, ইন্টারাকশন খুব কম হয়। ইন্টারাকশন কম হওয়ার জন্য কি হয় না, টোটাল এনার্জি যেটা থাকে সেই এনার্জিটা সবসময় কনস্ট্যান্টই থাকে, কোনো কিছু কাজ করে না, মানে কোয়ান্টাম মেকানিক্যাল সেখানে কোনো কিছু আসে না। মেনলি কি হয় না, এদের কাইনেটিক এনার্জিটা এতটাই হয় যে তাদের মিউচুয়াল ইন্টারাকশন ফলে যে পোটেনশিয়াল এনার্জি সেইটা খুব নেগলিজিবল হয়, তাই এদেরকে ডিস্টিংগুইশ করা যায় পার্টিকেলগুলোকে। দ্বিতীয়ত হচ্ছে যে আইডিয়াল গ্যাসের এন্ট্রপি নির্ণয় করতে এটা পারে না, সেখানে একটা গিবস প্যারাডক্সিক্যাল সিচুয়েশন চলে আসে যেটা গিবস রিমুভ করেন, সেটাও নেক্সট ভিডিওতেই আমি এক্সপ্লেন করে দেবো। আর তৃতীয়ত যেটা হয় যে কোনো পার্টিকেল, কোনো এমিশন যখন হয়, যখন থার্মো ইলেকট্রিক এফেক্ট হয়, মানে ফটো ইলেকট্রিক এফেক্ট যেটা বলছে, তো সেক্ষেত্রে কি হয় না, থার্মো আয়নিক যখন এমিশনটা ঘটে, থার্মো আয়নিক এমিশনটা ঘটে, সেইটা কারেন্ট ডেন্সিটি, এই ক্লাসিক্যাল থিওরি ম্যাক্সওয়েল বোল্টজম্যান থিওরি যেটা দেয় সেটা হচ্ছে টি টু দি পাওয়ার মাইনাস হাফ
এক্সপোনেনশিয়াল মাইনাস ফাই বাই কেটি, এগুলো প্রত্যেকটা টার্ম নিশ্চয়ই কে আর টিটা জানো, কেটা বোলজম্যান কনস্ট্যান্ট আর টিটা টেম্পারেচার, বাদ বাকি টার্মগুলো যখন থার্মোডাইনামিক ইকুয়েশন আসবো তখন বলে দেবো। এটা ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স মেনে থিওরি অনুযায়ী এইটা আসে, কিন্তু এক্সপেরিমেন্টালি যেটা আসে যে এ টি স্কোয়ার ই টু দি পাওয়ার -2 হয়, ই টু দি পাওয়ার -2 হয়, সরি এটা টু দি পাওয়ার হাফ থাকে আর এটা এ টি স্কোয়ার হয়, এক্সপোনেনশিয়াল ফাই বাই কেটি এইটা থাকে। ওকে, তো এটা থিওরিটিক্যালি এটা হয় কিন্তু প্র্যাকটিক্যালি এটা হয় এটি স্কোয়ার, সেই জন্য এখানে সেই থিওরিটা ভুল বলে প্রমাণিত হয়। আর যেটা হয় যে এখানে যে ইকুয়েশনটা দেওয়া হয়েছিল, যেটা আমি এতক্ষণ ওই এন্ট্রপির ইকুয়েশনটা বললাম থার্মোডাইনামিক প্রবাবিলিটি থেকে, সেখানে ওই টির মান যদি 0 বসানো হয় তাহলে এসটা নেগেটিভ হয়ে যায়, কিন্তু থার্ড ল অফ থার্মোডাইনামিক্স বলে যখন টি 0 হয় তখন এস এন্ট্রপিও 0 হয়, তাহলে থার্ড লকেও ভায়োলেট করছে, তাহলে ক্লাসিক্যাল পার্টিকেল থার্ড ল অফ থার্মোডাইনামিক্সকে ভায়োলেট করছে। ওকে, আর ইলেকট্রন, এই থার্মোডাইনামিক এমিশনে ইলেকট্রন যখন ইন্টারঅ্যাক্ট করে তখন ইলেকট্রনগুলো কি হয় না, ইলেকট্রনগুলো তাদের সব এনার্জি দিয়ে দেয় না, তাই জন্য তাদের মোলার স্পেসিফিকটা 3R থাকে, কিন্তু অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল থিওরি যদি স্ট্যাটিস্টিক্স ইউজ করা হয় তাহলে সেটা 3R/2 দেখায়, তাহলে এই রেজাল্টের ক্ষেত্রেও দুটো মিলছে না। এগুলো হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্সের লিমিটেশন, তবে এর অনেক কাজও আছে, অ্যাপ্লিকেশনও রয়েছে, সেই অ্যাপ্লিকেশনগুলো আমি নেক্সট ভিডিওতে করে দেবো। তাহলে আজকে এই ভিডিও আজকে এইটুকুই। নেক্সট ভিডিওতে আমি ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন, পার্টিশন ফাংশন, জেডটাকে ইভ্যালুয়েট করা, প্লাস তার কিছু অ্যাপ্লিকেশন রয়েছে, তাতে অনেক কাজ সহজ হয়ে গেছিলো যেগুলো থার্মোডাইনামিক্সে করে এসেছিলাম। যারা থার্মোডাইনামিক্স করনি বলে রাখছি, থার্মোডাইনামিক্স আমি ভিডিও দেবো কদিন পরে। তো জাস্ট এইটুকুই, থ্যাংক ইউ।